প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা গত ক্লাসে 6.2 এর 19 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম, তাই না? তো তোমাদেরকে কোনো কাজ দেওয়া হয়েছিল এসডব্লিউ? তো এখন আমরা আজকে 20 নম্বর আলোচনা করব, ঠিক আছে? 20 নম্বর হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয় করা। তো আমরা 6.2 এর লেখচিত্রের সাহায্যে সমাধান করা। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করার জন্য তোমাদের সবার কাছে গ্রাফ লাগবে, ঠিক আছে? আমি আমি একটি গ্রাফের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব, আর তোমরা বাসায় ঠিক একই প্রসেসে গ্রাফের মাধ্যমে কাজটা করবা। তো এই জন্য তোমাদের গ্রাফ পেপার লাগবে, তোমরা প্রত্যেকে গ্রাফ পেপার সংগ্রহ করে নিবা। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা হলো যে আমরা সমাধান তো অপনয়ন প্রতিস্থাপন প্রক্রিয়া করলাম। তো এখন আমাদেরকে দেখা যাচ্ছে লেখচিত্রের সাহায্যে যখন সমাধান করতে বলবে, তখন আমাদেরকে কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কি করতে হবে, সমাধানটা করে নিতে হবে। অর্থাৎ অপনয়ন প্রতিস্থাপনের মধ্যে যেরকমটি নির্দিষ্ট নিয়ম ছিল, সেরকমটা নিয়মের মাধ্যমেই করতে হবে। তো আমরা 20 নম্বর অঙ্কের যে ক নাম্বারটা দেখব, আমি লেখচিত্রের সাহায্যে সমাধান করার যে প্রক্রিয়া, এখানে 6টি অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটাই দেখা দিচ্ছি। ওটার প্রসেসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ঠিক একই প্রসেসে বাকিগুলো চেষ্টা করবে বাসায়। আমরা এখান থেকে গ নাম্বার অঙ্কটি, করে দেব তোমাদেরকে। বিশের গ। তো গ নাম্বার প্রশ্নটির মধ্যে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে। তো সমীকরণ দুইটা হলো 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 21, তাই না? আর 2x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। 3x প্লাস 2y ইকুয়াল টু 21, 3x মাইনাস 3y ইকুয়াল টু 1। তোমরা কি বুঝতে পারতেছো? শোনা যাচ্ছে কথা? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে দুটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটিকে ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে। সেজন্য আমরা 1 নং সমীকরণ থেকে x এবং y কে আলাদা করে নিব, যে কোনো একটাকে আলাদা করে নিব। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ, আমার পাশের বোর্ডের লেখাগুলোর সাথে সাথে লিখে নাও নিজেরা। 1 নং সমীকরণ থেকে পাই, আমরা 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 21। এখন এখান থেকে যখন আমরা এখান থেকে যখন 3x টাকে আলাদা করব, আমি 2y কে আলাদা y কে আলাদা করতেছি, 2y ইকুয়াল টু হচ্ছে 21 মাইনাস 3x, তাই না? এখান থেকে y কে আলাদা করলে হয় 21 মাইনাস 3x ভাগ 2। এই যে সমীকরণটা, এই সমীকরণের মধ্যে y কে আলাদা করা হলো। এই সমীকরণে যদি y কে আলাদা করা হয়, এখন আমরা এই সমীকরণের এই পাশে হচ্ছে y, ওই পাশে হচ্ছে x।
এক্স এর বিভিন্ন মানের জন্য, মানে এক্স এর আমরা যে কোনো সংখ্যার মান নিতে পারি, এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাবো। এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাবো। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ভিন্ন ভিন্ন মান নিয়ে ছকে বসাই। এই কথাটা লিখে নিই আমরা সবাই। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ছকে বসাই। তো এই ক্ষেত্রে আমরা এরকম একটা টেবিল বানাবো যেখানে এক্স এর মানও থাকবে, ওয়াই এর মানও থাকবে, এরকম এক্স ওয়াই, এরকম করে একটা ছক বানাবো আমরা। এক্স এর জন্য একটা ছক, ওয়াই এর জন্য একটা ছক বানাবো। নেওয়ার পরে আমরা 4টা বা 3টা মান নিব। ঠিক আছে, কোথা থেকে নিতে হবে দেখো। আমরা যে সমীকরণটা 1 নং থেকে পেলাম, 1 নং থেকে যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণ থেকে y ইকুয়াল টু 21 মাইনাস 3x ভাগ 2, 21 মাইনাস 3x ভাগ 2, এই যে 21 মাইনাস 3x ভাগ 2, এই x এর জায়গায় যে কোনো একটা মান তোমরা ভাবতে পারো। এক্ষেত্রে যে মানটাই নেই না কেন আমাদের ওই মানের জন্য y এর একটা ভালো মান লাগবে, তাই না? তো এখন দশমিক মানটা আমরা নিতে চেষ্টা করব না। যদি আমরা এই এক্স এর জায়গায় জিরো ধরি, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা জিরো নেই, তাহলে এই এক্স এর জায়গায় জিরো নিলে 3 কে 0 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 0। 21 মাইনাস 0 অর্থাৎ কত হচ্ছে? 21 মাইনাস 0 হলে 21 হচ্ছে। 21 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 10.5, তাই না? যদি আমি এক্স এর মান 0 নেই তাহলে আমাদের ওয়াই এর মানটা আসবে 10.5। তোমাদের আমি একটু রাফে দেখাচ্ছি, দেখো 21 মাইনাস 3 গুণন 0 ভাগ 2, তাহলে এই যে কাজটা করার পরে আমরা এখানে পাচ্ছি 10.5। তো আমরা শূন্যের জন্য 10.5 পাচ্ছি, এরকম করে আমরা আরো কয়েকটা মান লাগবে। তো আমি দেখো শূন্যের জন্য পেলাম কত? 10.5। এটা রাফে করে নিবা তোমরা। তারপরে দেখো এখানে তো 1 ধরো, এক্স এর জায়গায় 1 ধরো, তাহলে এক্স এর জায়গায় 1 ধরলে 3 একে 3, 21 থেকে 3 গেলে হবে কত? 18, তাই না? 18 কে মানে 21 মাইনাস 3 গুণন 1, মানে 1 ধরলাম এক্স এর মান, ভাগ 2, তাহলে হচ্ছে কত? 21 থেকে 18 ভাগ 2 মানে হচ্ছে 9, তাই না? 9 পাচ্ছি। তাহলে আমি যখন এক্স এর ভ্যালু 1 ধরলাম তখন ওয়াই এর ভ্যালু পেলাম 9। তাহলে এই দেখো এখানে সংখ্যা মান ধরলাম, এটা সংখ্যা মান আসছে, কিন্তু দশমিক মান আসে নাই। তো আমাদের এই মানটা আমাদের কমফোর্টেবল বলে মনে হচ্ছে, তো আমরা এই মানটা নিচ্ছি। এক্স এর মান আমি যখন 1 নিলাম তখন আমরা ওয়াই এর ভ্যালু পেয়েছি কত? 9। তোমরা বলতে পারো স্যার শূন্যর জন্য তো আমরা 10.5 এটা পেয়েছিলাম, আমরা কি ওটা লিখতে পারবো না? হ্যাঁ, ওটাও লিখতে পারবো। আমি দশমিক মানটা নিতে চাচ্ছি না। যদি আমরা সবগুলো পূর্ণ মান না পাই তখন হয়তো দশমিক মানটা নেওয়ার চেষ্টা করব। আমরা দেখি আমাদের অ্যাটলিস্ট 3টা বা 2টা পূর্ণ মান আমাদের আসে কিনা। যদি আমাদের 2-3টা পূর্ণ মান চলে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা 1 বসিয়ে পেলাম কত? 9। এবার দেখো এখানে যদি আমি x এর জায়গায় -1 বসাই, তাহলে -1 বসালে কি হবে? -1 বসালে 3 ইনটু -1, তাহলে 3 ইনটু -1 হলো হচ্ছে কত? -3। আর এখানে যদি আগে মাইনাস আছে তাহলে -3 আর মাইনাস হয়ে যাচ্ছে +3। 21 প্লাস 3 হচ্ছে কত? 24। আর 24 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 12, তাই না? তার মানে দেখা যাচ্ছে আমি যদি x এর মান -1 নেই তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি 12। এই যে আমি একবার 0 বসালাম, একবার 1 বসালাম, একবার -1 বসালাম, এখন আবার আমি
কি বসাবো সেটা হচ্ছে 2 বসাতে পারি, -2 বসাতে পারি, 3 বসাতে পারি। এরকম করে আমরা সংখ্যা মান নিয়ে দেখতে হবে যে আমাদের কয়টা মান আমরা নিতে পারি। দেখো আমি 1 নিলাম, -1 নিলাম, 9 আর 12 পেলাম। তো আমি এখান থেকে যদি আমি 3 নেই, 3 নিলে হচ্ছে 3 3 9, 21 থেকে 9 চলে গেলে থাকবে 12 থাকবে। 12 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 6 পেয়ে যাব। তার মানে আমরা যদি 3 নেই, তাহলে আমরা পাচ্ছি কোনটা? লেখা দেখা যাচ্ছে না? লেখা দেখা যাচ্ছে না? কাছ থেকে নিলে দেখা যাচ্ছে কিনা দেখো তো। এখন দেখা যাচ্ছে? আহ, আমি পিছনের ক্যামেরা দিলে আসবে মনে হয়, একটু অ্যাড করে দেখি। এখন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখো তো। হয়ে যাবে। এখন এখন কি ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ, আগে ঠিক ছিল? বুঝি নাই। ঠিক আছে। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে লাগা? বোঝা যাচ্ছে না? তাহলে দেখো না যতটুকু স্পষ্ট হয় আরে। আমরা তো প্রবলেম। এখন ঠিক আছে না? ঠিক আছে। তাহলে দেখো। তাহলে আমরা আবার আসি, শুরু থেকে আসি। তো আমাদের এক্স এর মান আমরা 1 নেওয়ার পরে কত পেলাম? 3। তোমরা এটা বাইর করাটা ভালো করে দেখে নাও। আমরা এই এক সমীকরণে যে এক নম্বরে যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণে সবগুলো ম্যাথের জন্যই, মানে লেখচিত্রের সবগুলো ম্যাথের জন্যই প্রক্রিয়াটা ঠিক থাকবে। সুতরাং একটু ভালো করে একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, বাকিগুলো তোমরা একই প্রসেসে করতে পারবা। আমরা যদি এক্স এর মান 1 নিয়েছিলাম, তখন আমাদের 3 একে 3 হয়েছে, 21 থেকে আমি 3 মাইনাস করছিলাম, 18 হয়েছে, 18 কে 2 দ্বারা ভাগ করলাম, আমরা 9 পেলাম। আমি -1 নিলাম। -1 নেওয়ার পরে এখানে আমার আসলো -1 এর কারণে এখানে হচ্ছে -1 কে যখন 3 দ্বারা গুণ করলাম -1 হয়ে গেল, -3 হয়ে গেল। আর -3 কে যখন মাইনাস থাকার কারণে +3 হয়ে যায়। 21 আর 3 হচ্ছে 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 12। এবার আমরা যদি এখানে 3 নেই, 3 নিলে আমরা কত পাচ্ছি? 3 3 9, 21 থেকে 9 চলে গেলে হয় 21 থেকে 9 চলে গেলে কত হবে? 12 না? আর 12 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 6। এবার আমাদের 3টা মান, লিস্ট 3টা মান প্রয়োজন। তো ওই ক্ষেত্রে আমরা 4টা মান নেই, আমরা 2 নিচ্ছি বা 5 নিতে পারবো, 4 নিতে পারবো, যেটা আমরা ইচ্ছা সেটা নিতে পারবো। কিন্তু কথা হলো আমাদের মানগুলো সংখ্যা মান আসলে ভালো হয়। আমরা যদি 2 নেই তাহলে দেখো 3 দুগুণে 6, 21 থেকে 6 গেলে কত হবে? 15 হবে, তাই না? 15 কে 2 দ্বারা ভাগ করলে দশমিক চলে আসবে। এই জন্য আমরা আমরা এই ক্ষেত্রে কি করব না, 2 মানটা নিচ্ছি না। আর যদি আমি এখানে 4 নেই, তাহলে 3 4 12, 21 থেকে 12 চলে গেলে থাকবে 21 থেকে 12 চলে গেলে কত থাকবে?
8 থাকবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে সংখ্যা মান আসবে 4। তাহলে আমরা এখানে ইচ্ছা করলে 4 নিতে পারি। 4 নিলে আমরা পাচ্ছি কত? 3 4 12, আর এখানে আমাদের থাকতেছে 8 9। না, 9 তো হয়। 12 চলে গেলে 21 থেকে 12 গেলে হচ্ছে কত? হ্যাঁ, 9 কে 2 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, আমরা 4 নিব না, দশমিক দিতে চাচ্ছি না আমরা। আমরা যদি 5 নেই তাহলে দেখো 3 5 15, 21 থেকে 15 গেলে হবে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। তার মানে আমরা যদি 5 নেই তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা মান আসে। মূলত আমাদের একটু কষ্ট করে এখানে হিসাব করে 1 -1 0 2 -2 5 4 3 এই কমনের 4 5টা সংখ্যার প্লাস মাইনাস বসিয়ে দেখতে হবে কোন মানগুলোর জন্য সংখ্যা মান আসে, ভালো সংখ্যা মান আসে। যদি কোনোটাতেই না আসে তখন দশমিকটা নিতে হতে পারে হয়তোবা, কিন্তু আমরা আশা করি তিনটা অ্যাটলিস্ট তিনটা মান ভালো চলে আসে, অর্থাৎ তিনটা মান বসালেই সংখ্যা মানটা চলে আসে। তো এক্ষেত্রে আমরা অলরেডি এখানে 4টা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমি নিচে তো জায়গা নেই, আমি উপরে লিখতেছি। তো তোমরা এটুকু লিখছো? তাহলে দেখো আমরা এরপরে লিখবো এখানে এখানে x, y হচ্ছে 9। তাহলে আমরা এখানে এখন মান পাচ্ছি আমরা যে যেগুলো মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে 1,9 -1,12, তারপরে হচ্ছে 3,6, এরপরে হচ্ছে 5,3। আমরা এই মানগুলো এই জোড়া মানগুলো পেলাম 1,9 -1,12 3,6 5,3। এই মানগুলো আমরা x, y অর্থাৎ 1 নং সমীকরণ থেকে পেয়েছি এগুলো। ঠিক একই প্রসেসে এই যে আমরা এখানে 1 নং সমীকরণ থেকে যে আমরা স্থানাঙ্কগুলো পেলাম, এই ঠিক একই প্রসেসে আমরা 2 নং থেকেও একই প্রসেসে বাইর করে নিতে হবে। তো আমরা 2 নং সমীকরণটা তো এখানে মুছে ফেলেছিলাম, আমরা আবার লিখবো 2 নং থেকে পাই, 2 নং হতে পাই। এখন 2 নং হতে আমাদের কি মানগুলো ছিল, আমাদের 2 নং সমীকরণটা কি? আমাদের বই 2 নম্বর সমীকরণটা ছিল 2x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা x অথবা y যে কোনোটাকে আলাদা করতে পারবো। আমরা এর আগের বার y কে আলাদা করছিলাম, এখানেও y আলাদা করতে পারবো। আমরা y কে আলাদা করি, 3y মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x। এখন ওই পাশে যেহেতু মাইনাস চলে আসছে, মাইনাস 3y হচ্ছে, মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে এখানে মাইনাসটা চলে যাবে। তাহলে 3y ইকুয়াল টু হচ্ছে, কারণ তো নাই, একই সব মোবাইলে প্রবলেম থাকতে পারে হয়তো বা। আমার এখানে তো আমি প্রত্যেকই নিচ্ছি, দেখা যায় কথা তো। দেখো তারপরে চেষ্টা করো যতটুকু পারো। 3y মাইনাস দ্বারা গুণ করে দিলাম, মাইনাস 3y দ্বারা গুণ করলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1 এর আগে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 2x টা গুণ করলে প্লাস 2x হবে। এবার একটু বুঝে নিই আমরা, 3y ইকুয়াল টু, আমি 2x টা আগে লিখলাম, প্লাস এর আগে লিখলাম 2x মাইনাস 1। এবার আমি y কে রেখে 3 দ্বারা ভাগ করে দিব, y কে রেখে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন দেখো আবার আগের মতোই আমরা 2 নং সমীকরণ থেকে y টাকে আলাদা করে নিলাম, 2 নং সমীকরণ থেকে y টাকে আলাদা করে নিলাম।
এবার এখান থেকেও এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাবো। ওই কথাটা লিখবো যে এখানে এই পার্টের পরে লিখবো এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নিয়ে পাই। ভিন্ন ভিন্ন মান নিয়ে পাই। ভিন্ন ভিন্ন মান নিয়ে পাই। এখন আমরা আবার আগের মতো এই দুইটা ছক বানাবো এক্স আর ওয়াই এর জন্য। এখন এখানেও ঠিক একইভাবে আগের মতো আমরা এক্স এর বিভিন্ন মান ধরে হিসাব করে ওয়াই এর মানগুলো বাড়ি করবো। তো আমরা আগের মতো জিরো ধরি। দেখো যদি আমি জিরো ধরি তাহলে 2 × 0 মানে হচ্ছে কত? 0। -1 ভাগ 3 হচ্ছে না, মানে 1 ভাগ 3 হয়ে যাচ্ছে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। ভগ্নাংশ নিব না আমরা। আমরা যদি 2 নেই, 1 নেই, 1 নিলে 2 একে 2 বিয়োগ 1 তাহলে হচ্ছে 1, 1 ভাগ 3, তাও দেখা যাচ্ছে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। -1 না, যদি এখানে -1 নেই তাহলে -1 × 2 মানে -2, আর এখানে হচ্ছে -1, তাহলে -2 -1 কত হয়? -3। আর -3 কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু -1 হচ্ছে, তার মানে আমরা -1 মান নিলে -1 পাচ্ছি। এক্স এর মান যখন আমরা -1 নিচ্ছি তখন আমরা হিসাব করে দেখো যে -2 × -1, আচ্ছা 2 × -1 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, তাহলে -2 দেওয়া হলো -2 -1 ডিভাইডেড বাই 3, -2 -1 মানে -3 ডিভাইডেড বাই 3। তার মানে এখানে কাটাকাটি করলে -1ই পাচ্ছি। দ্যাট মিন্স আমরা যদি x এর মান -1 নেই তাহলে আমাদের y এর মানও -1 হচ্ছে। ঠিক একইভাবে আমরা আরেকটা মান নিয়ে দেখি। আমাদের তো 1 নিলাম, -1 নিলাম, 0 দিয়ে ট্রাই করলাম, 2 নিয়ে দেখি। 2 যদি নেই, আমি 2 দুগুণে 4 পাচ্ছি। তোমরা হিসাবটা এখান থেকে বুঝে নাও। 2 × 2 মানে 4, 4 বিয়োগ 1 3 হচ্ছে, 3 থেকে 3 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তো 4 থেকে 1 গেলে 3 হচ্ছে, 3 কে 3 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি কত? 1 পাচ্ছি। তার মানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। কত ধরছিলাম আমরা? 2 ধরছিলাম। তাহলে আমরা x এর মান যখন 2 নিব তখন y এর মান 1 পাবো। এবার আরেকটা মান নেই আমরা, আমি 4টা ঘর করছি, 3টা অ্যাটলিস্ট 3টা নিলে হবে, 4টাও নেওয়া যায়। তো এই ক্ষেত্রে 3 নিচ্ছি। -2 নাও, -2 নিলে -2 × 2 মানে -4, -4 -1, -4 আর -1 হচ্ছে -5। -5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগ যায় না, মানে ভগ্নাংশ হচ্ছে, নিচ্ছি না আমরা। তাহলে -2 মানটা নিচ্ছি না, 3 মানটা নিচ্ছি। দেখো 3 নিলে 3 দুগুণে 6, 6 বিয়োগ 1 হচ্ছে কত? 6 বিয়োগ 1 5, 5 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ভগ্নাংশ হচ্ছে, আমরা এই ভগ্নাংশ মানটা নিব না। আমরা 3 পরে নিচ্ছি -3, -3 নিলে -3 × 2 মানে হচ্ছে -6, -6 আর -1 তাহলে হচ্ছে কত? -6 আর -7, -7 কে 3 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে আমরা -3 ভ্যালুটাও নিচ্ছি না। এবার আসো 4 নিব। 4 নিলে হচ্ছে 4 × 2 মানে 4 দুগুণে 8, -1, 8 থেকে 1 গেলে 7, 7 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে -4 নাও, -4 নিলে -4 দুগুণে কত হয়? -8, -8 আর -1, -8 -1 -9, এই -9 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে -4 নিলে আমরা পাচ্ছি কত? -4 নিলে দেখো, -4 নিলে আমরা কিছুক্ষণ আগে যে করলাম -9, উপরে হচ্ছে -9, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে -3। তাহলে -4 নিলে পাচ্ছি -3। এবার 3টে নিলাম, গড় যেহেতু একটা করছি আমি আরেকটা মান নিই। 4 এর হিসাব শেষ, প্লাস পুরের জন্য পাই নাই, মাইনাস পুরের জন্য একটা সংখ্যা মান পেলাম। 5 নিচ্ছি। 5 নিলে দেখো 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 5, 9, 9 কে আমি 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3। তার মানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা পেলাম। আমি আবার বলিনি, x এর জায়গায় 5 নিচ্ছি, 5 দুগুণে 10 বিয়োগ 1 তাহলে হচ্ছে কত? 10 থেকে 1 গেলে আমি পাচ্ছি 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে আমি 3 পাবো। দ্যাট মিন্স আমি 5 নিলে 3 পাচ্ছি। এই যে আমরা
এইভাবে কয়েকটা মান আমরা সমীকরণ দুইটা থেকেই আলাদা করে বের করে নিতে হবে। এখানেও যেহেতু আমরা অনেকগুলো চারটা পেয়ার মান পাচ্ছি, আমরা এখানে লিখবো, এখানে এটা হচ্ছে সমীকরণ 2 থেকে পাওয়া গুলো। এখানে x, y সমান সমান -1 -1, কমা 2, 1 উপরে লিখি। এটা তোমরা লিখছো, মুছে দিচ্ছি আমি। পরেরটার জন্য হচ্ছে x, y, দ্বিতীয়টা, এটা তো প্রথমটা অংশটা আমরা আগে লিখছি একবার, আমি মুছতেছি না কারণ আমার লাগবে একটু মানগুলো। x, y সমান সমান হচ্ছে কত, -1, -1, তারপর 2, 1, তারপর -4, -3, 5, 3, 5, 3। তাহলে দেখো এখানে আমরা দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা কতগুলো স্থানাঙ্ক মান, এগুলোকে স্থানাঙ্ক মান বলা হয়, কতগুলো স্থানাঙ্ক মান বের করে নিলাম। এখানে চারটা পেয়ার, এখানে চারটা পেয়ার, অর্থাৎ এগুলো প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এই যে যে কোনো দুইটা সমীকরণ থেকে তোমরা প্রথমত এই দুইটি মান বাইর করে নিবা। তারপরের কাজ হচ্ছে কিছু আমাদের এই বিন্দুগুলোকে, যেখানে এক নং সমীকরণের জন্য চারটা বিন্দু পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানেও 2 নং সমীকরণের জন্য চারটা বিন্দু বের করে নিলাম, তিনটা বা চারটা অ্যাটলিস্ট লাগবে। এই চারটা বিন্দু, এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ পেপারে বসাবো, অর্থাৎ আমাদের লেখচিত্র, লেখচিত্র যে কাগজটা আছে ওই লেখচিত্র কাগজে আমরা এই বিন্দুগুলো বসাবো। বসানোর পরে আমরা আমাদের সমাধান বিন্দুটা পেয়ে যাব। এখন তোমাদের কাছে গ্রাফ পেপার আছে? হ্যাঁ, আমি আমি হ্যাঁ, ঠিক আছে, আমি গ্রাফ পেপারের মধ্যে কিভাবে বসাতে হবে সেটা দেখাই দিচ্ছি, আর তোমরা নিজেরা বাসায় এঁকে নিও। এছাড়া দেখো, গ্রাফ পেপারে আঁকলে হবে না, গ্রাফ পেপারে আঁকার জন্য কিছু লেখা লিখতে হবে। তো ওই লেখাগুলো লিখবো আমরা, ওই লেখাগুলো আমরা আগেই মুখে বলে নিচ্ছি, লিখে দিচ্ছি নিচে, তোমরা লেখাগুলো লিখে নাও। ছক কাগজে, গ্রাফ পেপারকে বাংলায় ছক কাগজ বলে। দেখো আমি একটা ছক কাগজ তোমাদেরকে দেখাচ্ছি, এরকম যতক্ষণ দেখা যাচ্ছে না, পরিষ্কার আসবে না, ঠিক আছে দেখাচ্ছি দাঁড়া। তাহলে ছক কাগজগুলো সাধারণত তোমাদের গ্রাফ পেপারে দেখো এরকমটা করে আছে, তাই না? এরকম করে, এরকম করে তোমাদের গ্রাফ পেপারের মধ্যে ছোট ছোট ঘর করা আছে, আছে না? এই মধ্যে তোমরা কি করবে, যে কোনো একটা মাঝখান বরাবর, এই মনে করো এখানে তো অনেকগুলো ছোট দাগ আছে, তার মধ্যে মাঝখান বরাবর একটা দাগ এভাবে নিবা, মানে মাঝখান বরাবর একটা দাগের উপর আবার পেন্সিল দিয়ে একটা দাগ কাটিয়ে দিবা। আবার এই পাশে আড়াআড়ি ভাবে এরকম করে আরেকটা দাগ থাকবে। হ্যাঁ, এরকম করে আরেকটা দাগ নিব, মানে অনেকগুলোই দাগ আছে, তাদের মধ্যে দুইটি দাগকে আমরা আইডেন্টিফাই করব, অর্থাৎ একটু গাঢ় করে দিয়ে দিব উপরে এবং নিচে যে কোনো দুইটা। এই যে আড়াআড়ি ভাবে যে দাগটা থাকবে, আড়াআড়ি ভাবে যে দাগটা থাকবে, এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এটাকে বলবো এক্স অক্ষ। এই ডান পাশের অংশটা হবে এক্স বিন্দু, আর এই বাম পাশের অংশ হচ্ছে এক্স প্রাইম বিন্দু। আর দুইটা আড়াআড়ি দাগ মাঝখানে আমরা যে দুইটাকে ইন্ডিকেট করলাম, সেই দুইটা যে বিন্দুতে মিললো এটা হলো আমাদের জিরো বিন্দু, এটাকে আমরা ও জিরো বিন্দু বলবো বা মূল বিন্দু বলবো, এরকম জিরো। এটা হচ্ছে এক্স পোল, এটা এটা হচ্ছে এক্স প্রান্ত, এটা ওয়াই প্রান্ত, এটা জিরো, তাহলে এটাকে আমরা বলবো এক্স ও এক্স অক্ষ। তাহলে আমরা এটার নাম হচ্ছে এক্স ও এক্স অক্ষ। এই এক্স ও এক্স অক্ষটাকে আমরা বলবো এক্স ও এক্স অক্ষ, মানে রেখা, এটাকে আমরা বলবো এক্স অক্ষ। এক্স ও এক্স অক্ষ যেটাকে আমরা নাম বললাম, এটাকে আমরা এক্স অক্ষ বলবো। আর ওয়াই অক্ষ হচ্ছে লম্বালম্বি ভাবে যে দাগটা আছে, লম্বালম্বি ভাবে উপরে নিচে যে দাগটা আছে, এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষের, এটা হচ্ছে ওয়াই এর উপরের দিক ওয়াই, আর নিচের দিকের ক্ষেত্রে
নিচের দিকের ক্ষেত্রে ওয়াই প্রাইম হবে। তাহলে খেয়াল করি আমরা, এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে এক্স প্রাইম, মানে এদিকে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আর এই প্রাইম মানে হচ্ছে ঋণাত্মক দিক। এদিকে এই শূন্য থেকে এদিকে হচ্ছে এক্স এর মাইনাস মান, আর এই শূন্য থেকে মানে মূল বিন্দু থেকে উপরে হচ্ছে যে ধনাত্মক বিন্দু, ধনাত্মক পাঠ, আর এই শূন্য থেকে নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তো তোমরা এই যে একটা গ্রাফ পেপারের মধ্যে এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আগে তোমরা কি করে নিবা, এঁকে নিবা। এরপরে আসি, আমাদের যে বিন্দুগুলো আমরা বের করে নিলাম দুইটা সমীকরণ থেকে, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, এগুলোকে আমি এখন আমার বোর্ডের সুবিধার জন্য আমি একটু এক পাশ করে নিচ্ছি। তো তোমরা, তোমাদের খাতাতে অলরেডি লেখা আছে, বিন্দুগুলো আমি একটু সাইডে করে রাখছি। 1,9 -1,12 3,6 5,3, আর এদিক দিয়ে হচ্ছে -1, -1 2, -1 2,1 -4, -3 5,3। তো আমাদের গ্রাফে বসানোর আগে লেখাগুলো তোমরা একটু লিখে নাও। মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ লিখে নাও তোমরা। মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। ও মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম, এই ছোট ছোট ঘরগুলোকে এক একটা ছোট ঘরকে ক্ষুদ্রতম বর্গ বলা হয়। তাহলে উভয় অক্ষের মানে দুই পাশের এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই দিকের এই উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে এক একক ধরে ছক এক এ ছক একে আমরা যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলোর নাম লিখতে হবে। ছক একের মধ্যে আমরা কি কি বিন্দু পেয়েছিলাম? 1,9 -1, 12, তারপরে 3,6, 5,3। এবং ছক দুইয়ে -1, -1, 2,1, ওই যে পরবর্তী সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেলাম, -4, -3, 5,3। বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি।
তাহলে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করে দুইটি সরলরেখা পাওয়া যায়। দুইটি সরলরেখা পাওয়া যায়। সরলরেখা দুটি এ বিন্দুতে মিলিত হয়। এরপরে লেখো এ বিন্দুর ভুজ। আমি জায়গাটা খালি রাখতেছি, আমি এই পয়েন্টটা পরে লিখবো। এবং কুটি, এই বিন্দুর ভুজ ডট 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 এবং কুটি কুটি। এখানে ভুজ বলতে x অক্ষের মান আর কুটি বলতে y অক্ষের মান। ভুজ বলতে x এর মান, কুটি বলতে y এর মান। এবং কুটি এখানে আমরা মানটা পরে লিখব। নির্ণয় সমাধান। আমরা ওই x এবং কুটির যে মান পাবো ওই মানটা হবে, অর্থাৎ সমাধানে আমরা যে মানটা পাবো ভুজের এবং কুটির যে মানটা পাবো সেটা আমরা লিখবো। আমরা তো এখন গ্রাফ থেকে মানটা পাই নাই, সেজন্য গ্রাফ থেকে মানটা করে নিতে হবে। তোমরা বোর্ডের লেখাগুলো একটু কমপ্লিট করে নাও, লিখে নাও সবাই বোর্ডের লেখা, এই লেখাগুলো লিখতে হবে, প্রত্যেকটার জন্য লিখতে হবে। ছক 1 এবং 2 এর জন্য আমি এই বিন্দুগুলো পেলাম, তোমরা অন্য সমীকরণের জন্য অন্য বিন্দুগুলো পাবা, ওইগুলো করবা, ওইগুলো দিয়ে লিখবা। লেখার প্যাটার্ন একইভাবে থাকবে। এই শিক্ষার্থীরা, তোমরা কি লেখা শেষ করছো? সবার লেখা হয়েছে? হ্যাঁ লেখো, লেখা কমপ্লিট হলে স্যারকে বলিও।
হ্যাঁ লেখা কমপ্লিট হয়েছে। হ্যাঁ সবাই কমপ্লিট করো, লেখাটা কমপ্লিট করে নাও। এখন দেখো আমাদের এই বিন্দুগুলো, অর্থাৎ এই যে ছক একের যে বিন্দুগুলো আমরা সমীকরণ 1 থেকে পেয়েছিলাম, 1 - 9 - 1 12 3 6 5 3, এগুলো আমরা গ্রাফে বসাতে হবে, মানে ছক একেরগুলো গ্রাফে বসাতে হবে। আবার ছক দুইয়েরগুলোর মধ্যে দেখো -1 -1, তারপর 2 1 -4 -3 5 3, এই বিন্দুগুলো গ্রাফে বসাতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে, তোমাদের পাশে হয়তো বা ছক কাগজ রয়েছে, তো তোমরা দেখো ছক কাগজে এরকমটা তো দেখা যাবে না। আমি এখন একটা ছক কাগজ দেখাচ্ছি, সেটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে তোমরা একটু কষ্ট হচ্ছে তোমার দ্বারা, আমি দেখাচ্ছি, ওয়েট করো তোমরা। তোমরা যতটুকু পারো এখান থেকে চেষ্টা করো, বাসায় ট্রাই করলে পারবা। এরকম গ্রাফ পেপার নেওয়ার পরে মাঝখান বরাবর, কী করবা, একটা অক্ষকে এক্স অক্ষ ভাবতে হবে। তো এক্স অক্ষ ভাবার জন্য ওই এক্স অক্ষ যেটা ভাববো সেটাকে আমরা কি করব, এরকম লম্বা যে দাগটা থাকবে এটাকে আমরা গাঢ় করে দিব পেন্সিল দিয়ে, যে কোনো একটা দাগকে আমরা মাঝখান বরাবর দাগটাকে নেওয়া ভালো, ঠিক আছে? মাঝখান বরাবর এই দাগটাকে এরকম করে গাঢ় করে দিবা। অর্থাৎ এক্স অক্ষ আমরা নিতে হবে, এরকম গ্রাফের মাঝখান বরাবর একটা দাগ করে আমরা নিব। নেওয়ার পরে এটা তো এক্স অক্ষ, অর্থাৎ আমার ডান পাশের অংশটাকে আমি লিখবো এক্স, আর এই পাশের অংশটা লিখবো এক্স প্রাইম, উপর দিয়ে নিয়ে চিহ্ন দিলে প্রাইম বলবো। এরপরে উপরে এবং নিচে, মানে আর এটা তো দিলাম, এবার লম্বাভাবে যে উপরে এবং নিচে দিয়ে দাগটা দিব, একটা রেখাকে নিয়ে উপরে নিচে আমরা কি করব, এরকম করে দাগ দিয়ে দিব। অর্থাৎ মাঝখান বরাবর যে কোনো একটা নিতে পারো, নিয়ে উপরে নিচে আমরা কি করব, এরকম করে একটা লাল দাগ যেটা আছে এটাকে আমরা গাঢ় করে দিব। দেওয়ার পরে দেখো এরা উপরেরটা হচ্ছে ওয়াই আর নিচের অংশটা হচ্ছে ওয়াই প্রাইম, আর মাঝখান দিয়ে যে তারা যে বিন্দুতে মিললো ওই বিন্দুটাকে আমরা বলবো মূল বিন্দু। ও আমরা এগুলো লেখার মধ্যে লিখে ফেলছি, তাহলে আমি আবার দেখো বলতেছি, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এই যে মাঝখান যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই বিন্দু থেকে আমাদের হিসাব করতে হবে। খেয়াল রাখবা, এই মূল বিন্দু থেকে যেদিকে এক্স লিখছো ওটা হচ্ছে ধনাত্মক, মানে ধনাত্মক মান, প্লাস মান। আর মূল বিন্দু থেকে এক্স অক্ষের এই পিছনের অংশের দিকে যে প্রাইম লিখছো ওই পাশে হচ্ছে এক্সের ঋণাত্মক মান। আর ওয়াই থেকে, শূন্য থেকে, মানে এই বিন্দু থেকে উপরের দিকে গেলে হচ্ছে ধনাত্মক মান ওয়াই অক্ষের, আর এই বিন্দু থেকে নিচের দিকে গেলে হচ্ছে ঋণাত্মক মান। এখন আমরা তখন করার সময় বলছিলাম যে প্রতিটা ঘরকে আমি 1 একক ধরবো, প্রতিটা ঘরকে 1 একক ধরবো। তাহলে আমাদের প্রথম যে বিন্দুটা ছিল ছক কাগজের 1 নং সমীকরণ থেকে যে বিন্দুগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে দেখো তোমাদের কাছে খাতাতে লেখা আছে 1.9 ছিল, তাই না? প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলোর প্রথমটার নাম ছিল কি 1,9।
তো এখন আমরা 1,9 বসাবো কীভাবে? দেখো 1ও ধনাত্মক 9ও ধনাত্মক, তাহলে 1 ধনাত্মক হলে এক গড় যাবো কোন দিকে? এক ছকের দিকে এক গড় যাবো, অর্থাৎ এখানে দুইটা, একটা হলো এদিকে একটা হলো এদিকে। এক গড় যাওয়ার পরে এক গড় গেলাম, ছোটো এক গড় যাবো, উপরের দিকে আবার আমরা 9 গড় যাবো, যেহেতু 9 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে আমরা উপরের দিকে 9 গড় গিয়ে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাতে একটা ফোঁটা দিব। ঠিক আছে, তাহলে এই বিন্দু আমরা একটা বিন্দু পেয়ে গেলাম, 19 বিন্দুটা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে কী করতে হবে? -1,12, অর্থাৎ -1 হওয়ার কারণে এক্সের উল্টা দিকে, অর্থাৎ এক্সের তো ধনাত্মক কিছুর এদিকে, এখন হচ্ছে এদিকে গুনবো এক ঘর, তাহলে এই ছোটো দাগগুলো গুনতে হবে। এক ঘর গেলাম -1 আর হচ্ছে 12 হচ্ছে ধনাত্মক, ধনাত্মক মানে উপরের দিকে যাব, এখানে 12 ঘর গুনতে হবে। এখানে হচ্ছে 5, এখানে 10 11 12, আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম, এখানে হচ্ছে 12। তাহলে দেখো দুইটা বিন্দু পেলাম, একটা হলো এখানে, দেখা যাচ্ছে না তোমাদের কাছে হয়তো স্পষ্ট, একটা হলো এখানে আর একটা হলো এখানে। এটা প্রথমটা হচ্ছে 1.9, এটা হচ্ছে -1.12। আর এরপরে আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে কত? 3,6। 3,6 বসানোর জন্য আমাদের কি করতে হবে? এই সামনের দিকে যেতে হবে, 1 2 3, আর হচ্ছে 6-এর জন্য হচ্ছে 5, এখানে 1 ঘর 3 ঘর যাওয়ার পরে 1 2 3 ঘর যাওয়ার পরে 6 হবে, অর্থাৎ 5 6 এখানে, অর্থাৎ এই পয়েন্টটা আমরা বসালাম, 3টা পয়েন্ট বসালাম। আর আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে 5,3, তাহলে এবার হচ্ছে 5,3 হলে 5 ঘর, এক ছক্ষ বরাবর 5 ঘর ধনাত্মক দিকে, আর 1 2 3 3টা, এটা হচ্ছে 5,3। তাহলে দেখো প্রথম বিন্দুটা হচ্ছে এটা, শেষেরটা হচ্ছে 5,3, এটা হচ্ছে 3,6, আর এটা হচ্ছে -1,9, আর এটা হচ্ছে -1,12। তার পাশে দিয়ে লিখে রাখো ছোটো করে, এটা হচ্ছে 5,3, আর এটা হচ্ছে 3,6, মানে কোনটা যেটা যে বিন্দু সেই বিন্দুর নাম লিখে দিতে হবে। এটা -1,9, 1,9, আর ওটা হচ্ছে -1,12। এভাবে বিন্দুগুলোর নাম, তার ওই যে বিন্দুটা যেখানে, সেই বিন্দুটার নাম সেখানে লিখে দিবা। তাহলে আমি 1 নং সমীকরণে বিন্দুগুলো বসানোর পরে এগুলোকে যোগ করে দাও, তাহলে একটা সরল রেখা পেয়ে যাবা। এই বিন্দু 4টাকে যোগ করে দাও, যোগ করে দিলে আমরা একটা সরল রেখা পেয়ে যাব, এরকম একটা সরল রেখা পেয়ে যাব। যোগ করে দেওয়ার পর এরকম একটা সরল রেখা পেয়ে যাবে। এবার দ্বিতীয়তে আসবো, আমরা কি করব? 2 নং সমীকরণটা বসাতে হবে আমাদের। 2 নং সমীকরণ যখন আমরা বসাতে যাব তখন আমাদের আবার বিন্দুগুলো বসাতে হবে। 2 নম্বরের বিন্দুগুলোর প্রথমটা হচ্ছে, তোমাদের বইতে দেখো, খাতার মধ্যে দেখো -1 অর্থাৎ এক্সের মানও -1, ওয়াইয়ের মানও -1। তাহলে এক্সের মান -1 হলে কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। এই -1 পিছনের দিকে -1, আবার নিচের দিকে যাবে -1, অর্থাৎ এখানে এটা হচ্ছে -1 এই বিন্দুটার নাম। তারপর এই যে এই বিন্দুটা বাইর করে আমরা -1 লিখলাম। এখন পরের বিন্দুটার নাম হচ্ছে কি? 2,1। তো 2,1 হচ্ছে 2 ঘর যাবো এক্সের দিকে, ধনাত্মক দিকে, আর 1 হচ্ছে উপরের দিকে যাব, তাহলে 1 2 এক্সের দিকে আর 1, 2,1। তারপরে দেখো তৃতীয় যে বিন্দুটা, সে তৃতীয় বিন্দুটা হচ্ছে -4 -3। তাহলে -4-এর জন্য 1 ছকের ঋণাত্মক দিকে যেতে হবে, 1 2 3 4, আর -3 নিচে নামতে হবে। বাফারিং করতেছি না, ইয়ার লাইনটা গেছে, ওয়াইফাই গেছে, মোবাইলও টাটা নেই।
কি রে ওয়াইফাই তো ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী বিন্দুটা হচ্ছে কত? -4 -3 -4 -3 বিন্দুটা আমরা এখানে বসালাম। -4 -3 এখানে -4 হলো 4 ঘর যেতে হবে, 1 2 3 4, নিচে হচ্ছে 3 ঘর, 1 2 3, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে -4 -3 বিন্দুটা আমরা পেলাম। তারপরে গিয়ে হচ্ছে আমাদের কত 5 এবং 3 বিন্দু, এরকম আমাদের 5 3 বিন্দুটা আগেই বসানো আছে। 5 ঘর গেলাম এবং এর উপরে 1 2 3, 5 ঘর যাওয়ার পরে এখানে উপরে 3 ঘর এক ছকের দিকে। তাহলে আমাদের 4টা বিন্দু পেলাম, 1টা 2টা 3টে 4টা, এবং এই 4টা বিন্দুকে আমরা যখন যোগ করে দিব, এই 4টা বিন্দুকে আমরা যখন যোগ করে দিব তখন আমরা দ্বিতীয় সরলরেখাটি পেয়ে যাব। দ্বিতীয় সরলরেখাটি পাওয়ার পরে আমরা এটাকে লিখে দিলাম, এটা 1 নং, এটা 2 নং। এই 1 নং এবং 2 নং সরলরেখাটি দেখো পরস্পর 5,3 বিন্দুতে মিলে গেছে। আর এই 5,3 বিন্দুতে মিলার কারণে 5,3 বিন্দুটিকে আমরা বলবো এ বিন্দু, মিলিত বিন্দু হচ্ছে এ। আর এই এ বিন্দুটারই দেখো, এই বিন্দুর মধ্যেই ভুজের মান মানে এক্সের মান হচ্ছে 5 আর ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে এক্সের মান হচ্ছে 5, ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে আমরা এই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখো আমাদের তখন যে অঙ্কের মাঝখান আমরা যে এখান থেকে চিত্রটা এঁকে নিলাম, চিত্র আকার থেকে আমরা যে এই বিন্দুটা পেলাম, সেই এই বিন্দুর স্থানাঙ্কের যে ভুজের মানটা এই বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, এই বিন্দুর ভুজ হচ্ছে কি 5 আর কুটি হচ্ছে কত 3, কুটি হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান হবে 5,3। তাহলে এভাবে আমরা গ্রাফ থেকে কি করতে পারবো, সমীকরণটার দুইটা সরলরেখা যে পাবো সেই দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বাইর করে নিব। ছেদবিন্দুর যে আমরা যে মিলিত বিন্দু যে স্থানাঙ্কের মান পাবো আর ভুজের যে মান পাবো এবং কুটির যে মান পাবো, এই দুইটা মানেই আমাদের ওই সমীকরণটার সমাধান হিসাবে বিবেচিত হবে। তো তোমরা ঠিক একই প্রসেসে এই অধ্যায়ের যে বিশেষ যে বাকি যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোর রেখাচিত্র আঁকতে পারবা। রেখাচিত্র আঁকার পরে যোগ করে সেখান থেকে সমাধান বিন্দু নির্ণয় করতে পারবা। তো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম, পদ্ধতিগুলো আমরা 6.1 6.2 সমাধান করার প্রক্রিয়াগুলো জানলাম। তো তোমরা সৃজনশীল প্রশ্ন 21 নাম্বার 22 নাম্বার 23 নাম্বার 22 নাম্বার 23 নাম্বারগুলো তোমাদেরকে SW দিয়েছিলাম, তোমরা করছিলা, শুধু লেখচিত্রগুলো বাকি ছিল। তো এখন লেখচিত্রগুলো এই প্রক্রিয়ায় করে নিবা। বাড়ির কাজ হিসাবে তোমরা 20-এর লেখচিত্র 20-এর খ নাম্বার আর গ নাম্বারটা করবা। গ নাম্বারটা আমি করে দিলাম, ক আর খটা করবা, অর্থাৎ দুইটা আমাকে SW হিসাবে জমা দিলেই হবে, 20-এর ক এবং খ। বাড়ির কাজ হিসাবে 6.2-এর 20-এর ক খ থাকবে। সকলকে ধন্যবাদ।